বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসিয়া ধূমপান করিতেছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটি গোধূলি যেন বাতাসে গোরচনার স্নিগ্ধ শিকড় কণা ছড়াইতেছিল। এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হইয়া গিয়াছিল। সে গুনগুন করিয়া একটি প্রেমের গান ভাজিতেছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু আসিয়া দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হইলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হইয়াছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূত প্রেত লইয়া তর্ক করিবার মতলব লইয়াই সে ক্লাবে ঢুকিয়াছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হইলেই তাহার মুখ ওই লড়াইয়ে মেড়ার মতো জুজুৎসু ভাব ধারণ করিত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হইত, তাহার তুলনা খুঁজিতে হইলে রামায়ণ মহাভারতের শরণাপন্ন হইতেই হইবে। কিন্তু আজ লক্ষ্য করিলাম সুধাংশুর সে তেজ নাই। মুখখানা কেমন যেন ফ্যাকাশে, মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খাইয়াছে। অমূল্য জিজ্ঞাসা করিল, এ সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বড়দার সম্মুখে গিয়া দাঁড়াইল। তদ্গতভাবে কিছুক্ষণ তাহার মুখের পানে তাকাইয়া থাকিয়া গাঢ় স্বরে কহিল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলিয়া তাহার পায়ে হাত ঠেকাইয়া মাথায় স্পর্শ করিল। আমরা সকলে হাঁ করিয়া রহিলাম। এমন কাণ্ড জীবনে দেখি নাই। বড়দাও ভেবাচাকা খাইয়া গিয়াছিল। সুধাংশুর হাত ধরিয়া পাশের চেয়ারে বসাইতেই সে বলিয়া উঠিল, তোমার কাছে ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিত অবিশ্বাস নেই ভাই। অতঃপর কালকের ঘটনা শুনিবার জন্য আমরা তাহাকে ঘিরিয়া বসিলাম। কিছুক্ষণ উন্মনাভাবে আকাশের পানে তাকাইয়া সুধাংশু আরম্ভ করিল, মাসখানেক হলো আমাদের পাড়ায় একটি নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষ বাবু। ওই যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল, সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা, তোমরা দেখেছো বোধহয়। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তাই সাদর সম্ভাষণ করবার জন্য নিজেই উপযাচক হয়ে তাঁর কাছে গিয়েছিলুম। বছর ৪৫ বয়সের একটি শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিনই এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়াল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি ২-৪টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, তবে পয়সা আছে বিস্তর। পুত্র কলত্র কেউ নেই। বছর 10 আগে পত্নী বিয়োগ হয়েছে। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর ১.৫ গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলাই থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু ওই প্রথম আলাপই তো ও কথা জিজ্ঞাসা করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলুম লোকটি বিপত্নিক এবং বয়স্ক হলেও প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরো বার দুই তার বাড়িতে গিয়েছিল। তার চরিত্রে দু একটি ছোটখাটো অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু সপাক আহার করেন। একটি মাত্র ওই শুকো চাকর রেখেছেন। সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসবার ঘরটি ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরো লক্ষ্য করলুম, লোকটি যে পরিমাণে অমায়িক সে পরিমাণে মিশুক নয়। কথা ভারী মিষ্টি, কিন্তু কম কথা বলেন।
কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি 3বার তাঁর বাড়িতে গেলুম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মোসাহিব করবার চেষ্টা করছি। তাই যাওয়া বন্ধ করে দিলুম। তারপর ওই পথে ঘাটে মাঝে মাঝে দেখা হতো, ওই এই পর্যন্তই। এইভাবে হপ্তা 3 কেটে গেল। প্রিয়তোষবাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তাঁর নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানে আগেই পৌঁছায়। আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষবাবু নাকি সুবিধের লোক নন। রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়, পাড়ার কেউ কেউ নাকি শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়। মনটা খুঁতখুত করতে লাগলো। প্রিয়তোষবাবুকে যেটুকু দেখেছিলুম তাতে তাকে লম্পট বা দুশ্চরিত্র বলে তো মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলুম না, আর প্রিয়তোষবাবুর চরিত্র এক নজরে চিনে নেব এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করবার কিছু নেই। করবার মধ্যে ওই বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি, অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের চাই ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত বেশ ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মার প্যাচ নেই, আর মেজাজটা একটু কড়া। সে এসেই প্রিয়তোষবাবুর কথা তুললে। শুনেছেন বোধহয়? দেখলুম ভূতর মন এখনো আমাদের মতো নির্লিপ্ত জল্পনাপ্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, হ্যাঁ ওই কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের উপর একটা কিল মেরে বললে, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। এই ছেলেরা বলছে একদিন ধরে 2 ঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে যথেষ্ট সম্ভ্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললুম, শুধু কানাঘুষোর উপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে তারপরেই যা করা উচিত। ভূত বললে, ব্যস্ত ব্যস্ত, আপনি যাচাই করুন না। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষবাবুর বাড়িতে আড়ি পাতা হবে। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার সোল জুতো পায়ে দিয়ে বেরুলুম। স্ত্রীকে বলে গেলুম, ফিরতে হয়তো দেরি হবে বুঝলে, ঘুমিও না। ওই দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো এখন। প্রিয়তোষবাবুর ফটকের সামনে ভূতর সঙ্গে দেখা হলো। এই ভূতটা এমন গোয়ার, জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললুম, ও জুতো পরে তোমার ভিতরে যাওয়া চলবে না, শিকার ভড়কে যাবে। সে বললে, বেশ, আমি বাইরে পাহারায় রইলুম, আপনি ভিতরে যান। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললুম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাঁচের ভিতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা কইছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালে নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো? তার একটা খসড়া মনে মনে মক্স করে রেখেছিলুম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যাই হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে
বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালুম। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাল্গুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হয়নি। মনে হলো এমন রাত্রে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা এই একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিকের দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা কইছে, বেশ সহজ গলাতেই কথা কইছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলোকেরই বটে। মিষ্টি ভরা গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলুম। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন, তুমি সকল সোহাগ শোয়েছিলে সখী। তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দোরের কাছে কান নিয়ে গিয়ে শুনবার চেষ্টা করলুম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা কইব না, আর আসবও না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময়ই নয়, আতঙ্ক জমা হয়ে উঠেছিল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলুম আর ভাবছিলুম, কে হতে পারে? হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলুম। একটি লোক দোরের কাছে দাঁড়িয়ে আড়ি পাচ্ছেন, যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলুম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, মৃদু শক্তির একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলুম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেশমাত্র নেই। তিনি বললেন, আসুন। একরকম অসাড়ভাবেই ঘরে ঢুকলুম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছে। কেবল ঘরের একপাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতুম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেওয়ার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধর্মর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরই কথা শুনতে পেলুম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি? তুমি কার সঙ্গে কথা কইছো তাই চুরি করে শুনতে এসেছেন। সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলুম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিয়েছিল। বিহ্বলভাবে জিজ্ঞেস করলুম, এ কি এ কি কে কথা কইছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার পানে চাইলেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু রেডিওর মধ্য থেকে গঞ্জনা ভরা কঠিন স্বর বেরিয়ে এলো, কিন্তু তিনি মারা গেছেন, এই না? তাতে আপনার কি মশাই? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কি রকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন,
আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তা? তারপর হঠাৎ এই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর উদ্বেগে যেন গলে গেল। ওগো, যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে, অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল। নিহাত গ্রাম্য লোকের মতো বললুম, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে ক্লান্ত স্বরে প্রিয়তোষবাবু বললেন, রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা কন। তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্বল। উনি সংসার চালান, উনি সবকিছু করেন, আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। বিস্ময়ের ঘোরে মনটা তখনও অর্ধ মূর্ছিত হয়েছিল। বললুম, কিন্তু এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকে কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখো দৌড়তে আরম্ভ করলুম। পথে ভূত বোধহয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরুচ্ছে না। আর মেঝের উপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন। তার দু চোখ বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের উপর আছড়ে পড়লুম। তিনি ধর্মর করে উঠে বসে বললেন, কে? ও ও তুমি এলে? আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর মধ্য থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ? আর যাবেন পরের হাঁড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালুম। আর কখনো এমন কাজ করবেন না।